এর আগের ভিডিও দুটো কিন্তু অনেক বড় ছিল। একটা 17 মিনিটের আর একটা হচ্ছে 22 মিনিটের। সো সামনের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব যে ভিডিও লেন্থগুলা আরো ছোট রাখতে, যাতে করে আপনারা যখন ডাউনলোড করবেন তখন যাতে সাইজগুলো ছোট থাকে এবং ডাউনলোড করতেও যাতে সুবিধা হয়। তো আজকে আমরা যেই টপিকগুলা দেখব, প্রথমটা হচ্ছে অ্যারে, এবং এরপরে আমরা দেখব যে এই অ্যারেটা কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে আমরা যেটা দেখব স্ট্রিংস। স্ট্রিংস বেসিক্যালি হচ্ছে যে নর্মালি আমরা যে অ্যারেটা ব্যবহার করি সেই অ্যারেটাই সেম কনসেপ্ট, কিন্তু ক্যারেক্টারগুলোর জন্য। বেসিক্যালি ক্যারেক্টারগুলোর জন্য আমরা ওটাকে আলাদা করে একটা নাম দেই, সেটা হচ্ছে স্ট্রিংস। এবং সবশেষে আমরা অ্যারের উপর একটা এক্সাম্পল প্রবলেম সলভ করব। তো প্রথমে আসছে অ্যারে। তো অ্যারে সম্পর্কে আসলে আমরা প্রোগ্রামিং এ আমরা যে ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করি না কেন, অ্যারে শেখাটা মাস্ট। অ্যারে লাগবেই। অ্যারে ছাড়া প্রোগ্রামিং এর কোনো গতি নেই। যেমন লুপ ছাড়া প্রোগ্রামিং এর কোনো গতি থাকবে না, ঠিক একইভাবে অ্যারে ছাড়া কোনো গতি থাকবে না। তো অ্যারের মূল কাজটা হচ্ছে সেম ডেটা টাইপস যারা, ওদের ডেটাগুলা যদি আমি একসাথে রাখতে চাই। যেমন আমার কাছে যদি ইন্টিজার টাইপের অনেকগুলো নাম্বার থাকে, সাপোজ 1, 6, 2, 5, 7, 12, এই টাইপের নাম্বারগুলোকে কেউ যদি আমাকে বলে যে এদেরকে সর্ট করে দাও অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে, তো আমাকে তো এদের মধ্যে সম্পর্ক গড়তে হবে। তো এই যে সম্পর্ক গড়া, তাদেরকে একসাথে রাখা, এই কাজটা অ্যারে ছাড়া কিন্তু কখনোই পসিবল না। আর এই যে ডেটা টাইপস হচ্ছে ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ফ্লোট হতে পারে। আমরা যেই যেই ধরনের ডেটা টাইপ শিখে এসেছি সবগুলো দিয়েই অ্যারে করা পসিবল। এবং এক্সাম্পল হিসাবে যদি আমরা চিন্তা করি যে স্টুডেন্টদের রোল নাম্বার, অবশ্যই আমরা জানি যে এটা পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার হতে বাধ্য। তো ওইরকম 10 জন স্টুডেন্টের রোল নাম্বার যদি আমাকে বলে যে এই 10টা রোল নাম্বার তুমি 10টা রোল নাম্বার নিয়ে কিছু একটা করো, তো কিছু একটা করার আগে তো আমাকে এই 10টা রোল নাম্বার রাখতে হবে। তো এই রাখার জন্য আমি এই ধরনের একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, আইএনটি রোল, থার্ড ব্র্যাকেটের ভিতর 10 লিখব। এই 10-এর ভিতর আমরা এই আমাদের অ্যারের সাইজটা কত হবে বা কত সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি কাজ করব। আমার কাছে 10টা স্টুডেন্ট আসবে, তো এই 10টা স্টুডেন্টের জন্য আমি 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তবে আমরা সামনের দিকে দেখব যে আমরা প্রোগ্রামিং এ সেফ থাকার জন্য, যে আমাদের যতটা আছে অতটা থেকে যদি কোনোভাবে যাতে বেশি না হয়ে যায়, এই জন্য আমাদের অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। তো এই সতর্কতা অবলম্বন করার সময় অনেক প্রোগ্রামাররা যেই কাজটা করেন, যে তাদের লিমিট যতটুকু বলে দেওয়া আছে, যে সাপোজ এখানে 10টা স্টুডেন্ট লাগবে, তো প্রোগ্রামাররা ইউজুয়ালি যেটা করেন 10 থেকে আরো বড় একটা সংখ্যার সাইজের অ্যারে ডিক্লেয়ার করে রাখেন, যাতে করে কখনো ইউজ করার সময় যাতে কখনো সমস্যা না হয়। তো এই যে রোল নাম্বার যেটা আমরা ডিক্লেয়ার করেছি, সেটাকে আমরা কিন্তু এইভাবে কল্পনা করতে পারি যে 10টা ঘর আছে এবং এই 10টা ঘরের প্রত্যেকটার কিন্তু ইন্ডেক্স নাম্বার আছে। এই যে লাল অক্ষরে যেটা আছে, লাল অক্ষরগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এবং এই ইন্ডেক্স নাম্বারগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইন্ডেক্স নাম্বার এক্সেস করি কিন্তু আমি একটা অ্যারের ভিতর কি কি এলিমেন্ট কি কি স্টোর করে রেখেছি সেটা কিন্তু আমি ইন্ডেক্স নাম্বারের মাধ্যমেই জানতে পারবো। এবং প্রত্যেকটা ঘরের কিন্তু ইন্ডেক্স নাম্বার সেপারেট, এবং এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকেই স্টার্ট হবে। এবং এই যে অ্যারের ডিক্লারেশনের একটা কমন ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে আমরা যেই ডেটা টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেটা ইন্টিজার হতে পারে, তারপর সেটা ডাবল টাইপের হতে পারে, সেটা ক্যারেক্টার অ্যারে হতে পারে, সেটা আমরা এই ডেটা টাইপসের ভিতর লিখব এবং নিজের পছন্দ মতো একটা নাম লিখব। আর আমরা এর আগের ভিডিওতে যখন আমি বলেছিলাম যে ভ্যারিয়েবল ডিক্লারেশনের নামের কিছু কনভেনশন আছে, এই কনভেনশনটাও কিন্তু অ্যারের নামের কনভেনশনের জন্য খাটবে। এবং আমার যতগুলো এলিমেন্ট দরকার সেটা আমরা এখানটায় লিখব বা তার থেকে একটু বাড়িয়ে দিব।
এবং এখানটা যত সাইজ তত সংখ্যক সাইজের একটা অ্যারে কম্পিউটার আমার জন্য মেমোরি থেকে স্পেস নিয়ে রাখবে। আর এই যে প্রত্যেকটা এলিমেন্ট যদি আমি অ্যাক্সেস করতে চাই, সাপোজ 0 থেকে শুরু করে 10th পর্যন্ত আমি সবগুলা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, তো আমাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে হলে অবশ্যই লুপের সাহায্য নিতে হবে। এবং কমনলি আমরা যেভাবে চিন্তা করি, সাপোজ এই যে কি কি রোল নাম্বার স্টোর করা আছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রিন্ট করতে হবে। তো এই যে প্রিন্ট করার জন্য আমাকে লুপ ব্যবহার করতে হবে এবং এইভাবেই কিন্তু আমি লুপ ইউজ করতে পারবো অ্যারের জন্য। এখন আমরা দেখব স্ট্রিংস। স্ট্রিং কিন্তু জাস্ট ক্যারেক্টারের অ্যারে, এবং আমি যতটুকু দেখেছি যারা যারা প্রোগ্রামিং শিখে ওদের জন্য ম্যাক্সিমামের যে আগ্রহটা থাকে যে স্ট্রিং নিয়ে কাজ করার, তো আশা করি আজকে সবার চোখ একটু জলজল করবে যে আমরা এখন স্ট্রিংস শিখব। তো স্ট্রিংস কিন্তু বেশ মজার এবং স্ট্রিং প্রসেস করতে পারলে বেশ ভালোই লাগে। তো এই স্ট্রিংস এর ভিতর কি কি থাকতে পারে? স্ট্রিং হতে পারে একটা ওয়ার্ড, সাপোজ এই যে স্ট্রিংস শব্দটাই কিন্তু একটা ওয়ার্ড। তারপর একটা সেন্টেন্স, সাপোজ স্ট্রিংস আর জাস্ট ক্যারেক্টার অ্যারে, এই টাইপেরও একটা সেন্টেন্স হতে পারে। অথবা কিছু ক্যারেক্টারের একটা সমষ্টি, যেমন ধরেন আমরা কিছু এক্সাম্পল দেখি, লার্নিং সি এট লাইফ কার্নিভাল, এটা একটা স্ট্রিং। কোডিং ইজ ফান, এটাও একটা স্ট্রিং। 2 + 6 = 8, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট এবং এগুলার দিকে আমরা একটু ভালোভাবে নজর দিব আর একটু পরে। আমরা আরো আগে আস্কি ক্যারেক্টার কোড দেখেছিলাম, সেই আস্কি ক্যারেক্টার কোড দেখে এই জিনিসগুলো কিন্তু আরো ভালোভাবে ইউজ করা যায়। তো যাই হোক, সেটা আমরা আরো পরে দেখব। তো এখন আমরা যে কাজটা করব, যে স্ট্রিংস, কম্পিউটারের মেমোরিতে স্ট্রিংস গুলো কিভাবে থাকে সেটা একবার একটু নজর দেই। যেমন কোডিং ইজ ফান, এই টাইপের একটা স্ট্রিং যদি আমরা একটা ক্যারেক্টার অ্যারেতে রাখি, সেই ক্ষেত্রে এই স্ট্রিংটা বা এই সেন্টেন্সটা অ্যারেতে কোন কোন ভাবে বা কোন কোন পজিশনে থাকে সেটা একটু দেখে নিই। আমরা জানি যে এই পজিশনটা হচ্ছে 1 নাম্বার পজিশন। তো এটা যেই অ্যারে, সেই অ্যারের 0th পজিশনে এই সি ক্যারেক্টারটা থাকবে। তারপর ফার্স্ট পজিশনে থাকবে হচ্ছে ও, সরি ও হবে, এবং এরপরে ডি, এইভাবে যেখানে স্পেস থাকার কথা সেখানেই স্পেস রাখবে। এবং এখানে একটা স্পেশাল মার্কার আছে, এই যে \0, এই \0-র মাধ্যমে কম্পিউটার যেটা এনশিওর করে যে এই যে একটা অ্যারে, এই অ্যারের কোথায় স্ট্রিংটা শেষ হচ্ছে সেটা সে এই মার্কারের মাধ্যমে বুঝতে পারে যে এখানে একটা স্ট্রিং শেষ হচ্ছে এবং এরপরে তাকে আর কোনো কিছু প্রসেস করার থাকবে না। তো এই মার্কারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যদি স্ট্রিং এর ভেতরে কোনো কাজ করতে চাই, তো আমাকে তো অবশ্যই জানতে হবে যে আমার স্ট্রিংটা কোথায় শেষ হচ্ছে। তো আমি যদি জাস্ট এভাবে চিন্তা করি, একটা লুপ চালাবো এবং ততক্ষণই চালাবো যতক্ষণ না আমি এই মার্কারটা পাই, এই যে \o বা \0। তো এই মার্কারটা না পাওয়া পর্যন্ত আমি যদি একটা লুপ চালাই, এভাবে কিন্তু আমি একটা স্ট্রিং প্রসেস করতে পারি। তো এই ধরনের এক্সাম্পল আমরা পরে অবশ্যই দেখব। এবং এটা কিন্তু আমাদেরকে যে বসিয়ে দিতে হয় তা কিন্তু না, কম্পিউটার অটোমেটিক্যালি বসিয়ে নেয়। আমরা একটা সাপোজ কোডিং ইজ ফান, এটা যদি আমি ইনপুট হিসাবেও নেই তাহলে কিন্তু কম্পিউটার নিজে নিজে এই জিনিসটা বসিয়ে নিবে। তো আমরা আজকের একটা স্যাম্পল প্রবলেম দেখব। স্যাম্পল প্রবলেমটা কিন্তু সবার জানা, যারা ম্যাথ নিয়ে একটু ঘাটাঘাটি করে ওরা কিন্তু এই জিনিসটা জানে। ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি অথবা ফিবোনাকি, যার যেভাবেই সুবিধা উচ্চারণ করে। তো আজকে আমাদের কাজটা হচ্ছে যে একটা ইন্টিজার এন যদি আমরা ইনপুট হিসেবে নেই, তাহলে আমাদেরকে বের করে দেখাতে হবে যে সেই nth ফিবোনাকিটা কত। কাজের সুবিধার জন্য আমরা একটু ফিবোনাকি সিরিজটা দেখে নেই। এই সিরিজটার প্রথম এলিমেন্ট হচ্ছে 0, এরপরে 1, এরপরে 1 2 3 5 8। আশা করি সবাই জানে যে এই সিরিজটা জেনারেট হয় কেমনে। এই সিরিজটা জেনারেট হয় আসলে আমি বর্তমান যে এলিমেন্টটা দেখছি সেটা কিন্তু আগের দুটো এলিমেন্টের যোগফল। যেমন 2 কিন্তু এই 1 + 1 এদের যোগফল। তারপরে এই যে 1, এই 1টা কিন্তু আগের 0 + 1 এই দুইটার যোগফল হিসাবেই
এই 1টা আসে। তো আমরা আজকে এই কাজটাই করব, ফিবোনাকি সিরিজটা বের করার চেষ্টা করব। আর এখানে আমরা যেভাবে বের করার চেষ্টা করব সেই সূত্রটা দেওয়া আছে, এটা কিন্তু বেশ সোজা। আমরা যদি আগের দুটো এলিমেন্ট জানি তাহলে বর্তমান এলিমেন্টটা বের করা সোজা, এবং এখানে কিন্তু সেই কাজটাই করা হয়েছে, যে আগের ঠিক ইমিডিয়েট আগেরটা আমরা রাখবো এবং আগেরটার আগেরটাও যোগ করে আমরা বর্তমানটা বের করতে পারবো, এবং এভাবেই আমরা কিন্তু সিরিজটা জেনারেট করতে থাকবো। Fibonacci.c এই নামের একটা প্রোগ্রাম আমার সামনে এখন ওপেন আছে, এবং এখানে কিছু কাজ আমি অলরেডি করে রেখেছি যাতে আমাদের সময়ের সংকলন হয়। প্রথমে কে একটা ভ্যারিয়েবল, এটা আমাদের লুপ ব্যবহার যেহেতু করতে হবে, তো লুপ কাউন্টার হিসাবেই এটা আমার ডিক্লেয়ার করা, এবং এন হচ্ছে ইনপুট হিসাবে নিব, আর এটা হচ্ছে ফিবোনাকি সিরিজটা স্টোর করার জন্য একটা অ্যারে। এই লুপটা আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম যে এইখানে আমরা কন্টিনিউয়াসলি ইনপুট নিতে পারবো, তো সেই কাজটার জন্যই আমি আজকে এভাবেই আগে থেকে প্রসেস করে রেখেছি। প্রথম কাজটা হচ্ছে এই যে ফিবো ফিবো 0 ইকুয়ালস টু 0, জিরোথ এলিমেন্টটা কত হবে সেটা নির্ণয় করলাম। তারপরে ফিবো 1, ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 1। এই দুইটা জিনিস থাকলে কিন্তু আমরা বাদ বাকি যা আছে সবগুলাই নির্ণয় করতে পারবো। কথা হচ্ছে যে এই দুইটা জিনিসকে আমরা এখানে ডিক্লেয়ার করব নাকি আর কোথাও ডিক্লেয়ার করলেও চলবে। আমার মনে হয় যে এই দুইটা জিনিস যদি উপরেও রাখি তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই, বরং আরো ভালো এই একই জিনিস যাতে আমাদের বারবার প্রসেসিং টাইম হিসাবে খরচ না হয়, সেটার জন্য আমরা এই দুইটা লাইনকে আমরা আরো আগেও ডিক্লেয়ার করতে পারবো। তো n ইনপুট নেওয়ার পরে আমার কাজটা হবে ফর k ইকুয়ালস টু 2 থেকে স্টার্ট হবে, এবং k তখনই শেষ হবে যখন সে n এর সমান, এবং k ইকুয়ালস টু k প্লাস 1। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা হচ্ছে এই যে k ইকুয়ালস টু k প্লাস 1, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, k এর সাথে k এর বর্তমান ভ্যালুর সাথে 1 যোগ করে সে আবার k তেই স্টোর করে রাখছে। এটা আমি আবার এখানে লিখি, k k ইকুয়ালস টু k প্লাস 1। এই জিনিসটার যে মিনিং, আমরা যদি এটার একটা শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করি কে প্লাস প্লাস, এই কে প্লাস প্লাস মিনিং হচ্ছে এই সেম কথাটাই, কে ইকুয়ালস টু কে প্লাস 1। তো আমরা এখন থেকে এই শর্ট হ্যান্ড ফর্মটাই ইউজ করব বেশি বেশি করে, কে প্লাস প্লাস। কে প্লাস প্লাস মানে হচ্ছে একবার করে বৃদ্ধি করা। তো আমাদের কাজটা হচ্ছে এখন ফিবো কে equals to Fibo k minus 1 plus Fibo k minus 2, এবং এই জিনিসটাই বারবার চলতে থাকবে, এবং যখনই n এর সমান হবে তখনই এই লুপটা এক্সিট করবে। আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রিন্টএফ লিখব। প্রিন্টএফ এ থাকবে হচ্ছে nth Fibonacci is %d/n Fibo কত হবে। ভিতরে অবশ্যই n ব্যবহার করাটা অনেক সেফ। আচ্ছা, এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রামটা বারবার চলতে থাকবে। তো যাই হোক, আমাদের প্রথম আউটপুটটা দেখি একটু। আমরা জানি ফিবোনাকি সিরিজটা হচ্ছে এরকম 0 1 1 2 3 5 8। এটা হচ্ছে আমাদের সেই ফিবোনাকি সিরিজটা। তো আমরা যেটা চেষ্টা করব, সাপোজ এই 2 কিন্তু 0 1 2 3 থার্ড এলিমেন্ট, তো আমরা ইনপুট হিসাবে দেই হচ্ছে 3, Fibonacci is 2। আচ্ছা, আমরা এখন
এইট আসে কিনা দেখি। এইট হচ্ছে 0 1 2 3 4 5 6, সিক্সথ এলিমেন্ট। তো আমরা 6 ইনপুট দিয়ে দেখি, ইজ 8। তারপরে যদি 5 দেই তাহলে ঠিক আগেরটা 5, nth ফিবোনাচি ইজ 5। তো বুঝাই যাচ্ছে যে প্রোগ্রামটা কারেক্টলি আউটপুট দিচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা অ্যারে আরো ভালোভাবে ইউজ করতে পারবো। সবার জন্য শুভকামনা রইল।